হ্যালো ব্রুয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই চ্যাপ্টারটা আজকে আমরা শিখবো। ঠিক আছে, সো আজকের ক্লাসটা হচ্ছে একদম বেসিক থেকে পড়াবো। একদম তোমাদের জন্য হচ্ছে সাজানো গোছানো একদম পড়াবো। সেটা হচ্ছে কি বেসিক থেকে পুরো ম্যারাথন ক্লাস হবে। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তো আজকের ক্লাসটা এসএসসি 26 এবং 27 ব্যাচ দুই ব্যাচেরই দেখতে পারবা। যারা এখন নবম শ্রেণীতে আছো, দশম শ্রেণীতে আছো, তোমরা দুজনই দেখতে পারবা। সো প্রথমে আমি ফোকাস রাখবো সেটা হচ্ছে যাদের হচ্ছে এসএসসি 26 পেজ, তোমাদের আর কয়েক মাস পর, বলতে গেলে আর 1 থেকে 2 মাস পর তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হবে। সো আমি দেখতে দেখতে অনেকগুলো চ্যাপ্টার কিন্তু এরকম বেসিক থেকে পড়াইছি। ঠিক আছে, তো আজকে আমরা সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ, ছোট্ট একটা চ্যাপ্টার। ছোট একটা বললে ভুল হবে, এটা মাঝারি সাইজের একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টার থেকে হিউজ পরিমাণ কিন্তু অনেক থিওরি টাইপ প্রশ্ন আসে। থিওরি টাইপের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা একদম পারফেক্ট। তাহলে চলো কথা না বলে আজকে ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, ওকে ফাইন। এখন এই চ্যাপ্টারটা যে শুরু করতেছি, একটু জাস্ট আমি খেয়াল রাখি সব কিছু ওকে আছে কিনা। আচ্ছা, সো এই চ্যাপ্টার যখন আমরা পড়বো, অবশ্যই এই চ্যাপ্টারটা থেকে আমাকে কি কি বিষয়ে জানতে হবে এটা কিন্তু তোমরা যারা আমার প্রত্যেকটা ক্লাস করেছো অবশ্যই সেটা জানো। ঠিক আছে, এখন কি কি বিষয় তোমাকে এই চ্যাপ্টার থেকে জানতে হবে সেটা হচ্ছে কি, সরল স্পন্দন গতি কি, প্রথমে কি জানতে হবে বলো তো, সরল স্পন্দন গতি সম্পর্কে জানতে হবে। তারপর তুমি জানবে হচ্ছে তরঙ্গ সম্পর্কে ঝাড়বে। তারপর হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য উপকারভেদ এটা সম্পর্কে ঝাড়বা। ঠিক আছে, তারপরে শব্দ তরঙ্গ, তারপর হচ্ছে প্রতিধ্বনি, তারপর হচ্ছে শব্দের ব্যবহার, তারপর হচ্ছে শব্দের বেগের পার্থক্য। এই টপিকগুলো তুমি পড়লে তোমার গেস করতে পারো এই চ্যাপ্টারটা তোমার কিন্তু কমপ্লিট হবে। আগে তোমরা কীভাবে পড়বে একটা চ্যাপ্টার পড়ার আগে আগে দেখবা ওই চ্যাপ্টার থেকে কী কী টপিক আসলে পরীক্ষাতে আসে। রিসেন্টলি এসএসসি 25 পেজ ওদেরকে নিয়ে কিন্তু আমি কিছু কথা বলছিলাম। তোমরা যারা দেখছো অবশ্যই ভালো হয়েছে, যারা দেখো নাই অবশ্যই দেখে আসবা। এবং তাদের রেজাল্ট পাবলিশ যে হয়েছে এগুলো দেখছো কিনা জানি না তোমরা, এগুলো তোমরা দেখছো? তাদের যারা হচ্ছে একদম একদম টপ যদি এভারেজ হয়ে থাকে তারা কিন্তু পাস করছে। যাদের হচ্ছে এই যে 32 পাইছে তাদের কিন্তু কী করে নাই বলতো, পাস মার্ক কিন্তু তাদেরকে দেয় নাই। ঠিক আছে, তাদেরকে একদম ফেল করাই দিতেছে। সো বুঝতে পারতেছো কতটুকু ক্রিটিক্যালভাবে খাতা কাটতেছে। বেসিক যদি স্ট্রং না থাকে ভ্যা, তাহলে তুমি কিন্তু একটা চ্যাপ্টার শেষ করতে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা তো জানলাম যে একটা চ্যাপ্টার থেকে বা এই চ্যাপ্টার থেকে এই টপিকগুলাই আসবে। এখন কী ধরনের প্রশ্ন আসবে এগুলো একটু দেখি আমরা। সো সেগুলো হচ্ছে কি, তোমাকে তাপমাত্রা শব্দের একটা ব্যাগ নির্ণয় করতে বলবে, শব্দের ব্যাগ নির্ণয় করতে বলবে। তারপর হচ্ছে কম্পাঙ্ক দেওয়া থাকবে, একটা হচ্ছে বায়ুর এবং আরেকটা হচ্ছে পানির। সো ওইখান থেকে তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। হ্যাঁ, একটু যদি বেশি একটু মিডিয়াম অ্যাভারেজ যদি করে তার মধ্যে এগুলো ঘুরে ফিরে আসছে। ঠিক আছে, আচ্ছা, দেখো এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 24 সালে আসছে। তারপর হচ্ছে উদ্দীপকের বায়ু এবং পানির মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্য কম্পাঙ্ক কত হবে, এই যে এগুলা। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যা যশোর বোর্ড 23 সাল আসছে। এবার পানির গভীরতা দেওয়া আছে, এখন শব্দ শোনা যাবে কি যাবে না এই রিলেটেড কিছু দেওয়া আছে। তারপর দেওয়া আছে হচ্ছে দোলনকাল বের করতে হবে, এইটা একটা টাইপ, বুঝছো? এটা একটা টাইপ মাথা রাখতে হবে। আমি দুইটা টাইপ রাখছি, অর্থাৎ 10টা টাইপ এখানে রাখছি। 10টা টাইপ থেকে তোমার ঘুরে ফিরে বোর্ড কোশ্চেনে আসবে। ইউস ট্রাস্ট মি, এই 10টা টাইপ তুমি যদি ভালো করে পড়ে যাও তাহলে তুমি এখান থেকে কমন পাবে। ঠিক আছে, আচ্ছা, আমার কি কাজ বলতো, ইউটিউবে দেখবা হচ্ছে 2 3 4 ঘন্টার ক্লাস আছে আছে আসলে এগুলো কারা করে, ট্রাস্ট মি, কিছু মনে করিও না। প্রথমে তোমার যদি বেসিক দুর্বলতা থাকে, আর সবচেয়ে বেশি দেখে হচ্ছে সারা বছর সে পড়াশোনা করে নাই, তারপর পরীক্ষার আগে 1 2 দিন আগে হচ্ছে আমি ওয়ান শট ক্লাস দেখব, অনেক সাফার করবে এরা, অনেক সাফার দেখা যাবে এরা। সায়েন্স নিয়ে 9 10 পড়ার পর এটা আবার ইন্টারমিডিয়েট উঠলে পরিবর্তন চেঞ্জ করে ফেলে, কারণ তার বেসিক দুর্বলতা আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, সব কিছু একটু বেসিক থেকে পড়ে যাবে যদি পড়তে চাও। নিজেকে সময় দিতে হবে, নিজের পড়াশোনাকে সময় দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, এবার দেখি এই চ্যাপ্টারটা থেকে কি কি ফর্মুলা আছে।
তুমি হয়তো বিশ্বাস করবে না, এই চ্যাপ্টারটা থেকে তুমি জাস্ট যদি আমি বেশি বলি, যদি বেশি বলি ফেল, তাহলে সর্বোচ্চ 5টা, সর্বোচ্চ কয়টা বলো তো? সর্বোচ্চ 5টা তুমি ফর্মুলা পাবো হচ্ছে এখান থেকে। কী কী ফর্মুলা পাবো একটু দেখি আমরা, যে কী কী ফর্মুলা পাবে। প্রথমত ফর্মুলা, ওকে, কী কী ফর্মুলা পাবে একটু দেখি, কালারটা একটু চেঞ্জ করি। ওকে, প্রথমে পাবে হচ্ছে দুলন খান রিলেটেড। কি বলতো? দুলন খান রিলেটেড তুমি সূত্রে পাবো, সেটা হচ্ছে টি ইকুয়াল 2 পাই রুট আওয়ার এম ডিভাইডেড বাই খে। তারপর সূত্র পাবো হচ্ছে, আর একটা সূত্র পাবা, সেটা হচ্ছে এটাও দুলন খালের 2 পাই রুট আওয়ার এল ডিভাইড বাই জি। আমি আস্তে আস্তে বলতেছি কোনটা। এখন তো প্রশ্ন আসতে পারে, ভাই এখন দুটাই তো সেভ হয়ে গেছে, তাই না? এখন কোনটা কি কি দেওয়া থাকলে কোনটা ব্যবহার করবা, এইটাই আমি বলতেছি। তারপর দেখো, তারপর হচ্ছে টি দিয়ে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে 1/f। এফ মানে হচ্ছে কম্পাঙ্ক। এফ মানে কি বলতো? এফ মানে হচ্ছে এখানে কম্পাঙ্ক বুঝাইছি আর কি। এটা দিয়েও একটা কি আছে, সূত্র আছে, এটা কিন্তু জানতে হবে। ওকে, আচ্ছা। তারপর বি ইকুয়াল এফ ল্যামব্রা। বি ইকুয়াল কি বলতো? এফ লম্ব্রা। আচ্ছা, তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে 2d ইকুয়াল বি টি। 2d ইকুয়াল কি বলতো? বিটি। এই যে আমরা বিটিটা পড়তেছি, তাই না? এই যে বিটিটা, এই বিটিটা কিন্তু আমরা গতি চ্যাপ্টারে পেয়েছিলাম, মনে আছে কিনা কারোর? এস ইকুয়াল বিটি, এই জায়গা থেকে 2d হয়েছে, এটাই। আচ্ছা, এবার আসো, একটু জাস্ট প্রবলেম করতেছে আজকে, আমি লাইভে নিতে চাইছিলাম, একটু প্রবলেম হবে এই জন্য আমি আর নিই নাই। আচ্ছা, তুমি এটা কখন ব্যবহার করবা, যে যখন তুমি এটা কখন ব্যবহার করবা, ঠিক আছে? এইটা কখন ব্যবহার করবা? যদি তোমাকে কে এর ভ্যালু দেওয়া থাকে, কে এর ভ্যালু এবং এম এর মান যদি দেওয়া থাকে, কি বলতো? এই সূত্রটা তুমি কখন ব্যবহার করবা? যখন আমাকে, এটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। কি ধ্রুবক বলতো? স্প্রিং ধ্রুবক। আর এটাকে কোনো একটা বস্তুর ভর দেওয়া থাকবে, এই দুইটা যখন দেওয়া থাকবে, তখন তুমি টি ইকুয়াল 2 পাই রুট ওভার এম ডিভাইড বাই কে, এই ফর্মুলাটা তুমি কি করবা বলো তো? ব্যবহার করবা। ওকে, তাহলে আমি দ্বিতীয় ফর্মুলাটা কখন ব্যবহার করবো, এটা হচ্ছে পেন্ডুলামের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? পেন্ডুলামের ক্ষেত্রে। পেন্ডুলামটা কীরকম ভাইয়া? একটু জাস্ট দেখো, ওইখান থেকে একটা সুথার একটা বা কোনো একটা সুতা দেওয়া থাকবে, ওইখান থেকে এটা নিচে একটা বর ঝুলতে থাকবে। সো ওইখান থেকে এটা এদিকে যাবে, আবার মুভমেন্ট করে আবার ফিরে আসবে। সো এটাকে বলা একটা পেন্ডুলামের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? পেন্ডুলাম কি বলতো? পেন্ডুলামের বৈশিষ্ট্য বলা হয়। সো এরকম রিলেটেড থাকবে। ওকে, ফাইন। তাহলে এটা কখন ব্যবহার করবা? এই যেটা যখন তোমাকে সুতার দৈর্ঘ্য দেওয়া থাকবে বলতো, কিসের দৈর্ঘ্য? সুতার দৈর্ঘ্য যখন দেওয়া থাকবে, তখন তুমি এই সূত্রটা ব্যবহার করবে। একটু মাথা রাখতে হবে, দুটাই কিন্তু দুলন কালের সূত্র, ঠিক আছে? কিসের সূত্র? দুলন কালের সূত্র। আচ্ছা, এটা কখন ব্যবহার করবা? এটাকে তোমার যখন কম্পাঙ্ক দেওয়া থাকবে, যখন কি দেওয়া থাকবে বলতো? কম্পাঙ্ক দেওয়া থাকবে, তখন তুমি এটা ব্যবহার করবা, ঠিক আছে? এই 5টা সূত্র, কয়টা সূত্র? এই 5টা সূত্র তুমি যদি জানো, তোমার এই চাপটা তুমি যেভাবে আসুক না কেন, যদি বেশি কঠিন করে, তাহলে এখান থেকে আসবে। যদি সহজ করে, এখান থেকে আসবে। আশা করি বুঝতে পারছি। ওকে, ফাইন। এখন প্রশ্ন আসতে পারে যে আহ, এখনো কোনো থিওরি শুরু করে নাই, যে সূত্রগুলো আগে দেখে ফেলো, যখন আমি থিওরি পড়াবো তোমাদের কাছে, তখন আরও হ্যাঁ, একে আমি কোথায় যদি দেখছি, এইভাবে যাতে তোমার একটা ফিল আসে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বইতে দেখবা যে শুরুতে এরকম একটা সূত্র আছে না, যে এফ ইকুয়াল কি বলতো? যে কে এক্স, সম্ভবত এটাকে মাইনাস আকারে দেওয়া আছে। আচ্ছা, এখন আমি প্রশ্ন করবো তোমাদেরকে, এফ ইকুয়াল মাইনাস কে এক্স, তাই না? এটা কিসের সূত্র বা এটা কীভাবে হয়েছে? এটা কিসের সূত্র, এটা কীভাবে হয়েছে? আদৌ কি কেন বুঝছি আমরা, বলো তো?
যে এফ মানে কি, কে এক্স, বুঝছি। আচ্ছা, এবার একটু চলে আসো আমরা একটু বোঝার চেষ্টা করি কি বলছি। আচ্ছা, এইটা বোঝার জন্য আমাকে স্প্রিং এর কাহিনীটা বুঝতে হবে, স্প্রিং এর কাহিনীটা। এইটা ধরো একটা স্প্রিং, কি বলতো, এটা হচ্ছে একটা স্প্রিং, স্বাভাবিক একটা স্প্রিং, ঠিক আছে। এই স্প্রিং এর দুইটা কাজ হবে এখানে, কি কাজ বলতো, দুইটা কাজ হবে, দুইটা কাজ হবে, খেয়াল করো। আচ্ছা, আমি তাহলে একটু কালারটা একটু চেঞ্জ করি। এই স্প্রিনটাকে আমি কি করেছি বলতো, সংকুচিত, সরি প্রসারিত করেছি। কি করেছি বলতো, প্রসারিত করেছি, এটাকে প্রসারিত বলে। এই যে এখান থেকে যে এটা আপ করছি এটাকে প্রসারিত বলে। আগে ছিল এতটুকু, কতটুকু, এতটুকু ছিল একটা স্প্রিং, আমি এটাকে টেনে, একদম টেনে উঁচে দিয়ে ফেলছি, তাই না, মানে একটু টেনে ফেলছি, টেনে একটু লম্বা করে ফেলছি, প্রসারিত করে ফেলছি। এবার প্রসারিত যে করছি এটাকে আমরা এক্স দিয়ে প্রমাণ করব, মানে এক্স দ্বারা এটাকে প্রকাশ করব। এখন আমি যে এটাকে টেনে ফেলছি, টানছি না, তো বাহির থেকে আমি যে ক্রিয়া করছি এটা কি দিকে করছি বলতো, আমি যে বাহির থেকে ক্রিয়া করছি এটা বাহির থেকে কোথায় করছি বলতো, এই দিক দিয়ে করছি না, এই যে উপর দিকে যাচ্ছে না, এইটা হচ্ছে আবার প্রযুক্ত বল। প্লিজ ভালো করে একটু বোঝার চেষ্টা করো। এতটুকু কিন্তু স্প্রিংটা ছিল আগের, তাই না। সো এইখানে এটাকে আমি টেনে এতটুকু লম্বা করছি, তাহলে এই যে টেনে আমি যে লম্বা করলাম, এইখানে এটা কি হয়েছে, বাহির থেকে ক্রিয়া করছি এই জন্য এটা লম্বা হয়ে গেছে, হয়েছে না। সো কতটুকু লম্বা হয়েছে, এক্স পরিমাণ লম্বা হয়েছে, কত পরিমাণ, এক্স পরিমাণ লম্বা হয়েছে। এখন আমাকে প্রশ্ন করো, এই যে আমি এই যে অ্যাপ বলটা এটা কিন্তু বাহিরে বাহ্যিক একটা বল, টেনে ফেলছি, এটা কিন্তু খেয়াল রাখো। তোমাদের বইতে কোন সূত্রটা দেওয়া আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে, অনেকে কিন্তু এটা বোঝে না, ঠিক আছে, এই জন্য অনেক সাফার করে, বোঝে না, বেসিকটা বোঝে নাও। তাহলে আমি বাহির থেকে ক্রিয়া করতেছি, টেনে দিছি, কিন্তু স্পিকের কিন্তু একটা নিজস্ব কি থাকে বলতো, নিজস্ব একটা টান থাকে, বা নিজস্ব একটা কি থাকে বলতো, নিজস্ব একটা বল থাকে, ঠিক আছে। ওইটাকে বলতেছি আমি এফ এস। আচ্ছা, কালারটা দেখা যাচ্ছে না, এটাকে হবে এফ এস, কি বলতো, এই যে লিখি দিকে এফ সবার হচ্ছে প্রযুক্ত বল, প্রযুক্ত বল, তারপর হচ্ছে এফ এক্স, স্প্রিং এর, কিসের বলতো এটা, স্প্রিং এর বল হচ্ছে এটা, স্প্রিং এর বল এক্স, এক্স কিন্তু কি বলতো, তোমার এটা প্রসারিত হবে, প্রসারিত, আবার সংকুচিত হবে, প্রসারিত হবে এবং সংকুচিত হবে, এই দুটা আমরা আস্তে আস্তে বুঝতেছি। তাহলে এবার একটু জাস্ট খেয়াল করো, যখন স্পিকটাকে আমি যখন টেনে লম্বা করলাম, টেনে যখন লম্বা করলাম, তাহলে বলটা কিসের দিকে কাজ করতেছে, বাহিরের দিকে কাজ করতেছে, তাই না। যখন আমি এই যে ছেড়ে দিব, স্প্রিংটাকে যখন ছেড়ে দিব, স্প্রিংটা আগের পর্যায়ে আসার চেষ্টা করবে কিনা, অবশ্যই চেষ্টা করবে, ওটাই হচ্ছে কি বলতো স্প্রিং এর বল। আসলে এখন বুঝতে পেরেছো, আমি কিন্তু বাহির বাহির থেকে ক্রিয়া করতেছি কোন দিকে, বাহিরের দিকে, কিন্তু স্প্রিং এর কিন্তু নিজস্ব একটা কি থাকে, বল থাকে, কি থাকে বলতো, বল থাকে। এই জন্য এই সূত্রটা হয়, কোন সূত্রটা, এই সূত্রটা হয়, ঠিক আছে। প্রযুক্ত বল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর এবার দেখো, এখন স্পিনটাকে আমি ধর এখন সংকুচিত করলাম, কি করলাম বলো তো, সংকুচিত করলাম। এখন সংকুচিত করলাম, স্প্রিং এর বলটা কিন্তু ভিতরেও আছে, তো বাহির থেকে আমি বলটাকে কি করতেছি, ভিতর থেকেই দিচ্ছি, কি থেকে দিচ্ছি বলো তো, ভিতরে দিচ্ছি। তো যার ফলে কি হবে, এফ ইকুয়াল কে এক্স, এটা কিন্তু প্রযুক্ত বল, কি বল বলো তো, প্রযুক্ত বল হবে এটা। তাহলে প্রযুক্ত বল ইকুয়াল কি হচ্ছে, কে এক্স। যদি আমাকে এটা বলতো যে স্প্রিং এর বল বের করি, স্প্রিং এর বল বের করি, এফ এক্স ইকুয়াল কে এক্স, মাইনাস কেন হলো,
কারণ আমার প্রযুক্ত বল তো বিপরীত দিকে কাজ করতেছে। প্রযুক্ত বল কোন দিকে কাজ করতেছে? আমার বিপরীত দিকে কাজ করতেছে, এই জন্য এটা মাইনাস হয়। যদি প্রযুক্ত বল বলতো তাহলে প্রযুক্ত বল ইকুয়াল কে এক্স হবে। সো আশা করি বুঝতে পেরেছি। ওকে ফাইন, এইভাবে দুইটা আসছে, ঠিক আছে। আচ্ছা ফাইন, ওকে ফাইন। সরল স্পন্দন গতি গতি বলতো? সরল স্পন্দন গতি আমরা জানি কিনা বলতো? সরল স্পন্দন গতি এখন যে সূত্রটা পাইছি আর কি, আমরা এখন যে সূত্রটা পাইছি বা যে সূত্রটা আমরা কথা বলছি, যে এফ ইকুয়াল যে কে এক্স, এটাই ম্যাক্সিমাম এটা দিয়ে আসবে। ওকে ফাইন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টারটা পড়ার জন্য কিন্তু তোমাকে ম্যাক্সিমাম কি রাখতে হবে বলো তো? গতি সম্পর্কে ধারণা থাকতে হবে। এখানে ম্যাক্সিমাম হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি, এটা কিন্তু আসবে, মানে পর্যাবৃত্ত গতি একটু টপিক এখানে কিন্তু আসবে, এটা কিন্তু মাস্ট, ঠিক আছে, এটা কিন্তু একদম মাস্ট, ঠিক আছে, এটাকে জানতে হবে। তাহলে এখন পর্যাবৃত্ত গতি কাকে বলে বলো তো? পর্যাবৃত্ত গতি কাকে বলে? আমরা গড়ে দেখছি কখনো? গড়ে দেখছি? আসলে পর্যাবৃত্ত সংখ্যাটা এমন হয় যে যখন কোন একটা গতিপথের কোনো নির্দিষ্ট একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর যদি একই দিকে ক্রিয়া করে, ভালো করে বুঝি, মানে একটা গতিপথের নির্দিষ্ট বিন্দুকে একটা, যেমন আমরা যদি এখন 12কে চিন্তা করি, 12, তাই না? তো এই 12টাকে নির্দিষ্ট একটা কি বলতো সময়ের পর নির্দিষ্ট দিকে পরিবর্তন করতেছে না, নির্দিষ্ট দিকে যদি অতিক্রম করে সেই গতিটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলে থাকি। যেমন ফাঁকা আছে, তারপর হচ্ছে গোল আকৃতির চাকা যেগুলো আছে, এগুলা কিন্তু কি বলতো? এগুলা পর্যায়বৃত্ত গতি। বুঝতে পেরেছো? তাহলে সরল স্পন্দন গতি এখানে তোমাদের বইতে তিনটা সূত্র বলছে, একটা সূত্র তো আমরা দেখে ফেলছি, যদিও এটা ব্যবহার করবা, মাইনাসের দিকে একটু ভুল হবে, তো প্লাস এটা ব্যবহার করবা। সো এফ ইকুয়াল কে এক্স, এটা দিয়ে সিকিউ করতে পারবা। একটা কি সেটা হচ্ছে কি, টি ইকুয়াল 2 পাই রুট আওয়ার এফ ডিভাইডেড বাই কে। এখন তুমি এই সূত্রটা কখন ব্যবহার করবা? এই সূত্রটা আমি কখন ব্যবহার করবো? যদি আমাকে কি বলছিলাম, যদি আমাকে এম এর মান বা ধ্রুবকের মান দেওয়া থাকতো। অনেক সময় দেখবে যে ধ্রুবকের মান তোমাকে বের করতে হবে, তাহলে কোন সূত্র দিয়ে বের করবা ধ্রুবকের মান? এই সূত্র দিয়ে বের করবা, ঠিক আছে। ধ্রুবকের মান কি সূত্র দিয়ে বের করবা? এই যে এফ ইকুয়াল কে এক্স, এই সূত্র দিয়ে বের করবা। সেখান থেকে বসার পর তুমি এখানে বসাই দিবে, দেখবে যে দুলনকাল তুমি পেয়ে গেছো। দুলনকাল কি বলতো? পেয়ে গেছো, ঠিক আছে, কি হয়ে গেছে? পেয়ে গেছো। আচ্ছা, আবার একটা প্রশ্ন আসে যে একটি পূর্ণ দৈর্ঘ্য, ঠিক আছে, দুলকের যদি বলি দুলন কাল কত, মানে কত সেকেন্ড যদি প্রশ্ন আসে, এটা কিন্তু জানতে হবে, তোদের বইতে নাই। একটা পূর্ণদৈর্ঘ্যের দুলকের দুলনকাল কত? অবশ্যই মাথায় সেটা হচ্ছে কি 2 সেকেন্ড। কত সেকেন্ড বলতো? 2 সেকেন্ড। যদি তোমাদের একটু দেখাই, যদি একটু দেখাই, একটু তারপর দেখাই। আচ্ছা আচ্ছা, সো এইখান থেকে ধরো স্টার্ট হয়েছে, কি হয়েছে? এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে। সো এখান থেকে ঘুরে এখানে একটা এবং এখানে একটা, এটাকে ধরে নিলাম আমি হচ্ছে এ, এবং এটাকে ধরলাম হচ্ছে ধরো ডি, এবং এটাকে ধরলাম বি। এখন এ ডি হচ্ছে কি অর্ধ দুলনকাল, কি বলতো? অর্ধ দুলন কোনটা? এই যে এইখান থেকে এ থেকে ডিটে যেটা সেটা হচ্ছে কি বলতো? অর্ধ দুলন। তাহলে আবার কি এই যে অ্যাবিটা কি পূর্ণ দুলন, কি দুলন বলতো? পূর্ণ দুলন। অবশ্যই মাথা রাখতে হবে, ডি বলো এবং ডি বি বলো, যে
এ ডি বা বিডি হচ্ছে কি অর্ধ দুলন। কি দুলন বলতো? অর্ধ দুলন। তাহলে সম্পূর্ণ এই যে এতটুকু আসলে এটা হচ্ছে 1 সেকেন্ড। কত সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে ডি থেকে বিতে যেতে এটা হবে কত সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে অর্ধ দুলন কত সেকেন্ড? অর্ধ দুলন হচ্ছে 1 সেকেন্ড। তাহলে পূর্ণ দুলন হচ্ছে কত সেকেন্ড? পূর্ণ দুলন হচ্ছে 2 সেকেন্ড। এটা কিন্তু মাথায় রাখতে হবে। পূর্ণ দুলনটা হচ্ছে, সো এইভাবে আবার কন্টিনিউ চলতে থাকবে, মানে এটা জাস্ট কন্টিনিউ মুভিং করবে এটা। আশা করি বুঝাতে পেরেছি। যদি প্রশ্ন আসে যে একটা দোলনকালের বা পূর্ণ দোলনকাল কত, পূর্ণ দোলনকাল বললে তখন বলবো হচ্ছে 2 সেকেন্ড। ওকে, সেখানে প্রচুর ডিস্টার্ব করতেছে এটা। ওকে, আশা করি আমরা বোঝাতে পেরেছি। আচ্ছা, এবার তোমাকে যে টপিকটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে তরঙ্গ। এই যে তরঙ্গের কথা দেখাইছি না, এই যে ওয়েভস, এখন তোমাকে এটা সম্পর্কে জানতে হবে। ওকে, আচ্ছা, তরঙ্গ। এখন তরঙ্গ কাকে বলে? যে পর্যায়বৃত্ত যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যম কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। এটা আবার কেমন কথা, তাই না? মাথার উপর দিয়ে গেছে, এই তো। আচ্ছা, যারা হচ্ছে আমার আলুর প্রতিফলন বা আলুর চ্যাপ্টার আমি একটা ক্লাস নিয়েছি, তোমরা ওটা একটু দেখবা প্লিজ, ঠিক আছে? দেখে আসবা, কারণ ফিজিক্স এমন একটা চ্যাপ্টার, একটা চ্যাপ্টার সাথে অনেকগুলো টপিক একদম সম্পর্কিত। এই জন্য এখন মাধ্যমের কথা আসে, ঠিক আছে? মাধ্যমের কথা আসে না? সো মাধ্যমের কথা যদি আসে, এখানে আমরা শব্দ মাধ্যম বলে থাকি, তাই না? তারপর হচ্ছে বায়ু, ঠিক আছে? তারপর হচ্ছে পানি, কি বলতো? পানি। এই যে আমরা কথা বলি, এগুলো কিন্তু শব্দ, হ্যাঁ শব্দ না, এই যে কথা বলি, এগুলো কিন্তু বায়ুর মাধ্যমে একজনের কাছে একজন পৌঁছায়, ঠিক আছে? একজনের কাছে কি বলতো? একজনের কাছে একজন পৌঁছায়। তাহলে কি বলছে? সেটা বলছে যে যে পর্যাবৃত্ত আন্দোলন কোন একটা জড় মাধ্যম এক স্থান থেকে অন্য একটা স্থানে সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তখন তাকে তরঙ্গ বলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তরঙ্গটা বুঝছি। আচ্ছা, সমস্যা নাই, আমরা আস্তে আস্তে আরো বোঝার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তরঙ্গের কিন্তু আরেকটা নাম আছে। তরঙ্গ কি বলতো? আরেকটা নাম আছে, সেটা কি বলতো ভাইয়া? সেটা হচ্ছে ঢেউ। সেটা হচ্ছে কি? ঢেউ। সেটা হচ্ছে ঢেউ। আমি তো ওয়ে করে ফেলছি, এটা হচ্ছে ঢেউ। ঢেউ, ঢেউ, ঠিক আছে। ওকে, এখন এখান থেকে ঢেউটা কিরকম হয়? এই যে দেখো, পাশে একটু চিত্র দেখে রাখছি, আমরা পাশে একটা চিত্র রেখে রাখছি। এই যে ঢেউ, জাস্ট তোমরা বোঝানোর জন্য একটা ঢেউটা লিখে রাখছি, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমাদের টপিক যেটা, সেটা আরেকটু, সেটা হচ্ছে কি তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, বা তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে আর কি, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি সম্পর্কে তোমাকে এইটা হচ্ছে তোমাকে নিচ থেকে পড়ে ফেলতে হবে। কি করতে হবে বলতো? নিচ থেকে এটা পড়ে ফেলতে হবে, তারপর আমি তোমাকে একটু বোঝাই সিম্পলভাবে। এই যে সম্পর্কে একটা যদি তোমাকে তরঙ্গের কথা বলি, ঠিক আছে? তরঙ্গের কথা বলি, এখান থেকে ধরো স্টার্ট হয়েছে, কি বলতো? এখান থেকে ধরো স্টার্ট হয়েছে। সো এখান থেকে স্টার্ট হলে এটাকে বলা হয় সম্পূর্ণ একটা, কি বলতো? পূর্ণ দৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে? এটা পূর্ণ দৈর্ঘ্য কি বলতো? দোলন, ঠিক আছে? তরঙ্গ হচ্ছে এটা। ঠিক আছে, মুভমেন্ট তো হবে, এইটা সম্পূর্ণ হচ্ছে এটা দেখ পুরোটা, যে এ থেকে যদি আমি এটা ধরো বি হয়েছে, সো এ বিটা সম্পূর্ণ কত তরঙ্গ, কত সেকেন্ড হবে? 2 সেকেন্ড। কত সেকেন্ড? 2 সেকেন্ড, ঠিক আছে? কত সেকেন্ড বলতো? 2 সেকেন্ড। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কত সেকেন্ড? 2 সেকেন্ড। ওকে, আচ্ছা, বুঝতে পারছি। তোমার সিকিউ বলো, তোমার যতটুকু জানার দরকার ভাইয়া, আমি ততটুকু বলবো, ঠিক আছে? যতটুকু জানার দরকার হবে ততটুকু বলবো, কারণ বেশি বিস্তারিত বলতে গেলে তোমাদের কাছে ক্লাসটা একটু বোরিং লাগবে, হিজিবিজি লাগবে, ঠিক আছে? মানে একটা চ্যাপ্টার থেকে মানে কোন কোন টপিকগুলো তোমার জানা থাকলে তুমি নিজে বুঝতে পারবা, ঠিক আছে? আর নিজে তুমি অ্যানালাইসিস করে এটা বুঝতে পারবা, এইটুকু, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, এখানে এই যেটা তরঙ্গ আছে না, এই যে বেগ, এই তরঙ্গটা কিন্তু কোথায় হবে বলো তো? বেগের মাধ্যমে হবে। যে কিসের মাধ্যমে?
বেগের মাধ্যমে হয়। তাহলে বেগের মাধ্যমে হলে তার বেগের সূত্রটা কি বলে আমরা কি শিখেছি, যে বি ইকুয়াল এফ ল্যামডা। এখন এফটাকে কি বলে, এফটাকে বলা হয় কম্পাঙ্ক। কি বলে বলতে হয়, কম্পাঙ্ক, কম্পাঙ্ক বলে। তাহলে এই যে ল্যামডাটাকে বলা হয়, এটাকে বলা হয় ল্যামডা, ল্যামডাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। কি দৈর্ঘ্য বলো তো, তরঙ্গ দৈর্ঘ্য। এখন তরঙ্গ দৈর্ঘ্যের প্রশ্ন কীরকম আসে, একটু দেখি, যখন একটু প্র্যাকটিস করবো তো আশা করি বুঝতে পারবো। এখন তো তোমাকে যে আগে প্রথমে বি বের করতে বলছে, কি বের করতে বলছে, যে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে বলছে, সরি ব্যাগ বের করতে বলছে, কোনো একটা মাধ্যমের ব্যাগ বের করতে বলছে। তো তোমাকে ধরো এফ এর মান দেওয়া আছে 50 হার্টজ, ঠিক আছে। তারপর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে তোমার ধরো 2 দেওয়া আছে। তাহলে ব্যাগ তুমি কিভাবে বের করবা, এটা সিম্পলি যে সূত্রটা কি, বি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে এফ এর মান বসা 50 × 2, তাহলে ব্যাগ কত হবে, ব্যাগ হবে হচ্ছে 100 মিটার/সেকেন্ড। 100 মিটার পার কি, 100 মিটার/সেকেন্ড। সো এই রিলেটেড তুমি জাস্ট যখন আমরা সিকিউ সলভ করব তখন তুমি দেখতে পাবা এত কঠিন আসে না। তুমি যদি বেসিক, তোমাকে বুঝতে হবে, এটা মাথা রাখতে হবে, এটা ঠিক আছে। এটা তো তুমি দেখো বুঝতে পারবা, এটা তুমি নিজেই, ওকে, এটা তোমাকে বুঝতে পারবা। আচ্ছা, এখন আসি শব্দ তরঙ্গ। কি তরঙ্গ বলতো, শব্দ তরঙ্গ। তো এই যে আমরা যে কথা বলি, অবশ্যই এগুলো কি বলতো, শব্দ তরঙ্গ। দেখবা ছোটো ছোটো বাচ্চাদের একটু আওয়াজ অন্যরকম দেখায়, যখন আর একটা আস্তে আস্তে যখন আমরা কথা যখন বড় হতে থাকে, তো শব্দ তরঙ্গ কিন্তু ভিন্ন হতে থাকে। কী হতে থাকে বলতো, ভিন্ন হতে থাকে। এটা হচ্ছে তেমনটা ইম্পর্টেন্ট নয়, লেস ইম্পর্টেন্ট। এটা তোমাকে নিচ থেকে পড়তে হবে, তারপর টপিকটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে, নিচ থেকে পড়তে হবে এটা। শব্দ ধরো আমি তো একটু একটু জাস্ট তোমাকে বোঝাই দিয়েছি আর কি। মানে শব্দ যে তৈরি হয়, এটা কোথা থেকে তৈরি হয়, অবশ্যই একটা উৎস থাকে, সেটা আবার বোকালও হতে পারে। এই যে আমি কথা বলতেছি, যে শব্দ তৈরি হচ্ছে, যে শব্দগুলো কিন্তু বাতাসের মধ্যে তরঙ্গের আকারে যাচ্ছে, কিন্তু তোমরা যে শুনতে পাবে। আমার উৎস হচ্ছে কোথায়, আমার উৎস হচ্ছে বুক হাউট, ঠিক আছে, আমার উৎস কোথায়, আমার উৎস হচ্ছে বুক হাল্টে। সো এইখান থেকে শব্দগুলো বের হচ্ছে, শব্দগুলো যখন বের হচ্ছে এগুলো বাতাসের মাধ্যমে তরঙ্গ আকারে তোমাদের কাছে পৌঁছাচ্ছে, এরকম এরকম ঢেউ আকারে, ঠিক আছে। এই কথাগুলো কিন্তু বের হচ্ছে, এটাকে বলা হয় শব্দ, কি বলতো, তরঙ্গ বলা হয়। ওকে, বুঝতে পারছি। আচ্ছা ফাইন, এবার আসো আমরা শব্দ তরঙ্গের আমরা 3টা তরঙ্গ বের করব। কি বের করব, তরঙ্গ দৈর্ঘ্য বের করব আর কি। তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করব, চলো একটু দেখি আমরা তরঙ্গ দৈর্ঘ্যগুলো একটু বের করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে বাতাসের আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব। বাতাস, কি বলতো, বাতাস। তো এটাকে ল্যামডা দিয়ে ধরি, এয়ার ইকুয়াল, সূত্র কোটা থাকবে, সূত্র থাকবে হচ্ছে ওই যে বি ইকুয়াল এফ ল্যামডা। সো এইখান থেকে হচ্ছে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করব, এটা জাস্ট। সো এইখান থেকে এটা মাথা রাখতে হবে, হ্যাঁ, ওকে ফাইন। এখন বাতাসের বাতাসের বেগ কত, সো এটা কি বি ডিভাইড বা হচ্ছে কি এফ। বাতাসের বেগ কত, বাতাসের বেগ এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 334। তাহলে কম্পাঙ্ক কত, 10³ তাহলে কত আসবে। সো এটা যদি তুমি ভাগ করো 1000, 1000 দিয়ে তুমি যখন 0.334 তরঙ্গ দৈর্ঘ্য না, অবশ্যই এটাই মিটারে প্রকাশ করতে হবে, এত আসবে। কত পাইছি বলতো, এত পাইছি। সো এগুলা কিন্তু জাস্ট আমরা পরীক্ষার জন্য এমসিকিউর জন্য কিন্তু মাথা রাখতে হবে, ঠিক আছে। ওকে ফাইন, আমার কাজ কি, আমার কাজ হচ্ছে আমি চাইলে তোমাকে বোর্ড কোয়েশ্চন দেওয়া ধরে সলভ করে দিতে পারি। ট্রাস্ট মি, এগুলা করে কোনো কাজ আসবে না। 2 দিন পর তুমি একটা চ্যাপ্টারে ধরে 20টা সিকিউ সলভ করছো, তুমি যদি বেসিকে তোমার ধারণাই নাই। এখন বা বেসিক বলতে কি, যে আমি বলেছি পেন্ডুলামের কথা, দুলন খালের কথা, কখন এফ ইকুয়াল মাইনাস কে এক্স হচ্ছে, ঠিক আছে, একটা সূত্রকে কীভাবে মডিফাই করে বা একটা সূত্রকে কীভাবে আমি অ্যাপ্লাই করে সিকিউ সলভ করবো, এটা তুমিই জানো না, ঠিক আছে।
তাহলে তোমার বেসিকের দুর্বলতা আছে। তুমি হয়তো সব একটা ভালো একটা সিকিউ দেখে বা কোনো একটা ওয়ান শট দেখে তুমি হচ্ছে পাস করে যেতে পারবা বা তোমার দেয় প্লাসও পেয়ে গেছো তোর ভাগ্যক্রমে। ইন্টারভিউতে অনেক সাফার করবা, অনেক অনেক একদম হার্ট লেভেলের বলছে অনেক, ট্রাস্ট মি। সো বেসিক দুর্বল থাকলে ভাই একটু একটু কষ্ট হবে, ঠিক আছে? এই জন্য অনেকে রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া এসএসসি 26 ব্যাচের জন্য যে বুট কোয়েশ্চন যেগুলো আছে সেগুলো সলভ করতে। আমি তোমাকে জাস্ট শেখাতে পারবো, সেটা হচ্ছে কি বুট কোয়েশ্চন তোমাকে সলভ করতে হবে, শিখতে হবে তোমাকে। আমি তোমাকে শেখাতে পারবো এই প্রশ্নটা এইভাবে সলভ করতে হবে বা এই ফর্মুলাটা তুমি দিয়ে সলভ করতে পারবে। সো এই ফর্মুলা রিলেটেড আমি তোমাকে হয়তো গুছিয়ে লেকচার দিতে পারবো। সম্পূর্ণ কাজ হচ্ছে তোমার, সম্পূর্ণ কাজ কার? সম্পূর্ণ কাজ হচ্ছে তোমার, ঠিক আছে? তোমার বিদ্যাটাকে তোমার আগে প্রথমে তুমি জ্ঞানটা অর্জন করো, তুমি করো, ঠিক আছে? তখন আমার ক্লাস দেখতে আসলে তখন তোমার বেনিফিট হবে, এরপরে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে এতগুলো ম্যারাথন নিচ্ছি, ঠিক আছে, ভুল হবে। সো আমি চাইলে কিন্তু সিকিউ থেকে শুরু করতে পারতাম, আমার কোনো দরকার আছে? দরকার তো নাই, ঠিক আছে? সো বড় হয়ে এমন হও যে ছোটোবেলা তুমি যেরকম একটা প্রয়োজন ছিল, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তারপর আমরা বাতাসের তরঙ্গদৈর্ঘ্য বের করেছি, এখন আমরা বের করবো হচ্ছে পানিরটা। সো বাতাস এবং পানির এই দুটো বেশি লাগে। সো ল্যামডা ডাব্লিউ, সো বি ডিভাইড বাই হচ্ছে কি এফ। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে যে বাতাসের ব্যাগ কত, পানির ব্যাগ কত, এগুলো কিন্তু মনে রাখতে হবে। সো পানির ব্যাগ কত, এটা হচ্ছে তুমি 15,000 দিয়ে মনে রাখতে পারো বা 1,500, এটা 500 দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে? যদিও বা এটা হচ্ছে 1,490-এর কাছাকাছি মনে হয় সামথিং। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন কম্পাঙ্ক কত হয় এটার, কম্পাঙ্ক কত? সেম এটা, তাহলে কত আসবে? 1,000, তাহলে 1.5-এ আসবে। 1 কত আসবে? 5-এ আসবে। কিছু কিছু চালাক চালাক হতে হবে। যেমন হচ্ছে বইতে আছে, জবর ধরে এটা বইতে আছে 1490 সামথিং, হ্যাঁ? তো এটাকে তুমি কীভাবে মনে রাখতে পারো? যাও আমি মনে রাখতে পারি সেটা হচ্ছে 1500 দিয়ে মনে রাখতে পারি। সো আনসারটা কিন্তু এটা আসবে, যদিও এটা আসবে। আমি ম্যাথটা যাতে আমার সহজ হয় এটার জন্য আর কি। কিন্তু তুমি ইজিলি কিন্তু কী করতে পারো বলতো? ইজিলি তুমি এটা মনে রাখতে পারো, আচ্ছা এটা কাছাকাছি হয়েছে হয় এমসিকিউ জন্য। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা ফাইন। এখন তরঙ্গ বেগের কী বলতো পার্থক্য, তরঙ্গ বেগের কী বলতো, তরঙ্গ বেগের মধ্যে পার্থক্য এটা কি জানতে হবে। সেটা হচ্ছে কি যখন সেটা হচ্ছে কি একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই যে আমাদের ব্যাগ, হ্যাঁ, শব্দের যে ব্যাগ, এটা কিন্তু তাপমাত্রার বর্গের কী বলতো সমানুপাতিক। এটা জানতে হবে যে ব্যাগ, শব্দের ব্যাগ, শব্দের ব্যাগ তাপমাত্রা বেগের সমানুপাতিক। এটা কিন্তু মাথা রাখতে হবে, বর্গমূলের সমানুপাত। সরি, এটা বর্গমূল হবে, আমি বেগে দিয়ে দিয়েছি। বর্গমূলের সমানুপাতিক, সমানুপাতিক, সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক। যারা হচ্ছে বুঝোরা, আমার প্রিভিয়াস লেকচারগুলো দেখে আসবা, ওইখানে আমি ডিটেলসে বলছি। এখন শব্দের বেগ না, তাহলে বি, তাহলে তাপমাত্রাকে আমরা কী দিয়ে প্রকাশ করবো? সেলসিয়াস থেকে টেম্পারেচারকে আমরা টি দিয়ে প্রকাশ করবো। তাহলে বর্গমূলের কথা বলছে না, বর্গমূলের কথা বলছে কিনা? তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক, বেগের তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। এই যে বর্গমূল, কি বলে? বর্গমূল সমানুপাতিক হচ্ছে এটা, মাথা রাখতে হবে। তার মানে ব্যাগ বাড়লে টেম্পারেচার কী হবে বলতো? কমবে। টেম্পারেচার বাড়লে ব্যাগ কমবে। এটা কিন্তু কী হবে বলতো? এটা জানতে হবে, ঠিক আছে? এটা বুঝছি না নিশ্চয়ই। দেখি আবার এখানে কোনো আছে কি না। আচ্ছা, এটা বুঝতে চলো আমরা একটা সিকিউ সলভ করার চেষ্টা করি। এটা সলভ করার চেষ্টা করি। যেমনটা দেখো যে গ্রীষ্মকালে
টেম্পারেচার ধরো কত দেওয়া আছে, টেম্পারেচার ধরো হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস দিলাম। কত ডিগ্রি সেলসিয়াস? 35 ডিগ্রি সেলসিয়াস। এবং শব্দের বেগ, শব্দের কি বলতো, শব্দের বেগ, এটাকে ধরো আমি আর একটু ছোটো করে দিই, 10 দিই, ঠিক আছে, 10 ডিগ্রি সেলসিয়াস দিলাম। কম হয়ে গেছে না? ও একটু গরমকালে তো হবে না। আচ্ছা, 10 দিই, তাহলে একটা শব্দের বেগ কত মনে রাখতে বলছিলাম যে 332 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ কত? বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। এখন আমাকে শব্দের বেগ বের করতে হবে, ঠিক আছে? কি বের করতে হবে বলো তো? শব্দের বেগ বের করতে হবে, তাই না? ওকে ফাইন। এই রিলেটেড থেকে তোমাকে কিন্তু কম্পেয়ার করতে হবে। কি করতে হবে বলো তো? কম্পেয়ার করতে হবে। সো এটা হচ্ছে T1 ধরো, আর এটা হচ্ছে T2। সো T2টা হচ্ছে গ্রীষ্মকালেরটা। কিসেরটা? গ্রীষ্মকালেরটা 30। এবং আমাকে বের করতে হবে শব্দের বেগটা বের করতে হবে। এখন শব্দের বেগ বের করার জন্য আমরা প্রথমে কি ব্যবহার করব? প্রথমে ব্যবহার করবো হচ্ছে B1 ডিভাইড বাই B2 রুট আওয়ার। সো T1 এবং হচ্ছে T2, ঠিক আছে? সো এখান থেকে আমাকে B2টা বের করতে হবে না? সো অবশ্যই B2টা বের করতে হবে। সো B2 ইকুয়াল হচ্ছে কি, ব্যস্তানুকরণ করবা, ব্যস্তানুকরণ করলে কত আসবে? সেটা হচ্ছে T2 ডিভাইড বাই হচ্ছে T1 রুট আওয়ারটা থাকবে, তাহলে ইন্টু B1। সো এখান থেকে ইজিলি আনসারটা বের হয়ে আসবে, ঠিক আছে? রেখে দেবো, ওকে? আচ্ছা ফাইন। এবার আসো প্রতিদ্বন্দ্বী। আমরা প্রতিদ্বন্দ্বী আমাকে প্রতিদিনই, তাই না? প্রতিদ্বন্দ্বী কোনটা হয়? যখন দেখবা কোনো একটা রুমে, যখন রুমে বলতে কোনো একটা তুমি যখন রুমে নতুন নতুন বাড়ির রুমে যদি আমরা প্রবেশ করি, তাহলে কি হয় বলো তো? একটা প্রতিধ্বনি আসে না? একটা সাউন্ড আসে না? আসে কি না? একটা সাউন্ড আসে কি না? ওই দেখবো ওইটা তো তোমার প্রতিধ্বনি। কণ্ঠটা যাতে আর মানে তখন একটু পরিবর্তন হয়ে যায়, তাই না? যখন আমরা ওই এরকম বদ্ধ একটা রুমে, এরকম কেন হয়? কারণ ওইখানে কিন্তু বাতাস চলাচলের মাধ্যমটা কিন্তু অফ থাকে। কি থাকে বলো তো? মাধ্যমটা অফ থাকে, তো যার ফলে কি হয়? প্রতিধ্বনি সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? প্রতিধ্বনি সৃষ্টি হয়। তো প্রতিধ্বনি সৃষ্টি হয় মানে যেখান থেকে বাধা প্রাপ্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে। তোমার কাছে কি আসবে বলতো? তোমার কাছে ফিরে আসবে, ওটাকে তোমার প্রতিধ্বনি বলা হয়। তো এটা তেমন লেস ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্ন হচ্ছে তোমার যে প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না, এই রিলেটেড প্রশ্ন আসে। তখন হচ্ছে আমাদের বের করতে হয়, তখন বের করতে হবে তোমাকে হচ্ছে টি বের করতে হবে, না হলে বের করতে হবে হচ্ছে কি টি বের করতে হবে, না হলে হচ্ছে তোমাকে স্মরণ বের করতে হবে। এই দুইটা টপিক তুমি বের করলে তখন বোঝা যাবে হচ্ছে কি প্রতিধ্বনি আসলে শোনা যাবে কি যাবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বইতে হচ্ছে আর একটা টপিক ছিল, সেটা হচ্ছে কি সুরযুক্ত শব্দ। সেটা হচ্ছে কি, শব্দ উৎসের নিয়মিত ও পর্যায়বৃত্ত কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এবং যা আমাদের গানের শ্রুতি মধুর মনে হয়, তাকে আমরা সুরযুক্ত বলে থাকি। অবশ্যই সেটা সত্য। এখন যে যে শব্দটা অনেক সময় দেখা যায় না, অনেকের কথা বলতে অনেক সুন্দর লাগে, এগুলোকে আমরা সুরযুক্ত শব্দ বলে থাকি। তো কি বলছে? যে শব্দের উৎসের নিয়মিত বা পর্যায়বৃত্ত কারণে কম্পন এর ফলে, এখন কম্পন বলে মানুষের হৃদকম্পন 1 মিনিটে কতবার হয়? একটু কমেন্টে বলে যাবা, ঠিক আছে? দেখি তোমরা এটাও পারো কিনা। ফলে যে শব্দ উৎপন্ন হয় এবং যা আমাদের গানের শ্রুতি মধুর মনে হয়, ঠিক আছে, তাকে আমরা কি বলছি? সুরযুক্ত শব্দ বলে থাকি, ঠিক আছে? এগুলো ছিল হচ্ছে তোমাদের বইয়ের যে টপিক, ঠিক আছে? আমি চাইলে আরও অনেক রাখছিলাম, দেখো এই যে স্লাইডটা বাকি রাখছিলাম হচ্ছে আরও কিছু অ্যাড করব, কিন্তু ওই যে কথা আছে না, লেবুকে কিন্তু বেশি আহ, চাপ দিতে গেলে কিন্তু একদম তিতা হবে। হ্যাঁ, তোমাদের বইতে যতটুকু বেসিক কথা বলছে আমি বলবো, বইটা ভালো করে পড়তে হবে। কি হয় তোমার? বইটা একবার হলে ভালো করে পড়তে হবে, রিডিং দিতে হবে। সো বইটি একবার একবার ভালো করে রিডিং করতে হবে, ঠিক আছে? রিডিং দিবা, এটাকে মাথায় রাখবে, বইটা একবার ভালো করে রিডিং। সো এইখান থেকে তোমার হচ্ছে যে থিওরিগুলো আছে তোমার কাছে একদম আমি বলবো 100% তোমার কি আসবে? আয়ত্তে চলে আসবে। সো এই 100% থিওরি থেকে তুমি হচ্ছে ক ক পাবে, ঠিক আছে? ক ক তুমি একদম মাস্টার কমন। সো ক ক জন্য রাখছি যদিও বা স্লাইডে,
যে ক ক তুমি কোনগুলো পড়বা, যে ক কর জন্য তোমার কোন কোন টপিকগুলো, এর বাইরে আর ক ক প্রশ্ন আসবে না এই চ্যাপ্টার থেকে। যেমন পর্যায়বৃত্ত গতি বা ঘূর্ণন স্পন্দন গতি আছে, তাহলে পূর্ণ স্পন্দন কাকে বলে, তরঙ্গ কাকে বলে, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ গ্যাস, বিস্তার, তারপর হচ্ছে পর্যায়কাল। হ্যাঁ, এখন বিস্তার এটা দেখো একটু খেয়াল করো, সাম্যাবস্থার থেকে যে কোনো একদিকে তরঙ্গ, আর তরঙ্গায়িত কোন একটা কণার সর্বাধিক সরণকে বিস্তার বলে। আচ্ছা এইটা একটু তোমাদের বোঝায় তাহলে। এখন মনে করো এখান থেকে এটা আসছে, এটা একটা কোনো একটা ধরো বস্তু, তো সাম্যাবস্থায় এটাকে এখন সাম্যাবস্থান আছে, স্থির আছে, কি আছে বলতে এখন সাম্যাবস্থানে স্থির আছে। সো এইখান থেকে সাম্যাবস্থাকে যখন এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হয়ে ধরো অনেক উঁচুতে উঠছে, ঠিক আছে, কি উঠে উঠছে, এখান অনেক উঁচুতে সাম্যাবস্থান, এটা সাম্যাবস্থান হচ্ছে, এটা কি অবস্থার মধ্যে সাম্যাবস্থান, এটা কোনটা, এই যে মাঝখানে এটা স্থির হয়ে আছে। সো এইখান থেকে কোন একটা দিকে এদিকেও হতে পারে বা এদিকেও হতে পারে। সো ধরো এতটুকু উঠছে, এই যে এতটুকু যে বস্তুটা উঠছে বা এখান থেকে তুমি টেনে ধরে নিয়ে গেছো আর কি, এটা হবে তার কি বলতো, এটা কি বলতো তার বিস্তার হবে, কি হবে বলতো, তার বিস্তার হবে, এটা হচ্ছে তার বিস্তার। এটা তার কি বলতো, এটা হচ্ছে তার বিস্তার। সো আশা করি বুঝতে পেরেছি। ওকে ফাইন। সো এগুলো একটু পড়বা, সো সুন্দর করে একটু স্ক্রিনশট নিয়ে ফেলবা, মানে স্ক্রিনশট নিয়ে তোমার বইয়ে যদি থেকে থাকে তাহলে ওইখান থেকে তুমি হচ্ছে এগুলো কি করে ফেলবা, দাগিয়ে ফেলবা, ঠিক আছে। ওকে ফাইন। আর হচ্ছে এটা তো পিডিএফ আমি দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। ওকে ফাইন। এবার চলো আমরা একটু সিকিউ সলভ করি, একটু সিকিউ সলভ করি, দেখি আমরা পারি কিনা, কি বলো, পারবে তো? অবশ্যই পারবে। এখন দেখো ঢাকা বোর্ড যেটা রিসেন্টলি আসে 24 সালে আসছে, যে কি আসছে একটু দেখি, যে একটা স্কেলের আংশিক পানি পূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.125 সেকেন্ড পর দুটি শব্দ শুনতে গেল। তো শব্দটির কম্পাঙ্ক শব্দ মানে শব্দটির কম্পাঙ্ক হচ্ছে 1.2 কিলো হার্টজ ছিল। তারপর হচ্ছে বাতাস এবং পানিতে তরঙ্গের এটা দেওয়া আছে। এখানে দেখাইছিলাম এই যে কোন সূত্রটা, এইখানে দেখছো, শব্দের তরঙ্গ পার্থক্য, যেটা তোমরা হচ্ছে ঢাকা বোর্ড 24 আসছে, ঠিক আছে। শুধু বোর্ড কোয়েশ্চেন সলভ করে যে কমন আসবে তা না, বেসিক স্ট্রং রাখতে হবে, শব্দ সূত্রগুলোর সাথে রিলেটেড ম্যাথ যত করবে তত তোমার কাছে লাভ হবে, এটা মাথায় রাখতে হবে কিন্তু এটা, ঠিক আছে। ওকে ভাই, তাহলে কি বলছে যে পানিতে শব্দটির তরঙ্গ নির্ণয় করো। এখন পানিতে শব্দটির তরঙ্গ মানে কি বলতো, আমরা কি শিখছি, তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা। তাহলে ল্যামডা দিয়ে আমরা ল্যামডা রিলেটেড সূত্র কোটা দিয়ে পাই, এই যে বি ইকুয়াল যে এফ ল্যামডা, তাই না? আমরা এই সূত্র দিয়ে পাই কিনা বলো তো, আমরা এই সূত্রটা দিয়ে পাই, সিম্পল, এই সূত্রটা করে ফেলবো, দেখছো, এই সূত্রটা করে ফেলবো। সো কি আছে, যে দেওয়া আছে, কি দেওয়া আছে আমার কাছে, যে শব্দের বেগ দেওয়া আছে, তাই না? কত দেওয়া আছে, কারণ সরি পানির কথা বলছে, তারপরে পানির বেগ দিয়ে কথা বলতে, পানির বেগ কত আছে, যে 1500, কত আছে, 1500 মিটার পার সেকেন্ড, তাই না? তারপর আমার কি লাগবে, এই যে এফ লাগবে, বেগ এবং তরঙ্গদৈর্ঘ্য বের করবো, তাই না? সো কম্পাঙ্ক কত দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে 1.2 কিলো হার্টজ, 1.2 কিলো হার্টজ। আমরা লিখে ফেলি যে সুতরাং যে তরঙ্গদৈর্ঘ্য বি ইকুয়াল, প্রথমে আমরা জানি দিয়ে এটা লিখবা, সো এখান থেকে হচ্ছে আমরা এটাই পেয়েছি। সো তরঙ্গদৈর্ঘ্য সেটা হচ্ছে কি বি ডিভাইড বাই হচ্ছে এফ, সো মান বসাই, সো হচ্ছে 1500 এবং এটা হচ্ছে 1200 বসবে। সো কত আসবে আনসার, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। এটা কি বলো তো, এটা হচ্ছে এখান থেকে আনসারটা বের করবা। সো 12কে 1 পয়েন্ট আসবে, 1 পয়েন্ট, এটা হচ্ছে এই তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, কি বলতে বলছে, তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। একটু প্রবলেম হচ্ছে এটা, নেক্সট টাইম থেকে লাইব্রেরি আবার চেষ্টা করতে হবে। আচ্ছা, সো বুঝছি কিনা বলো, তরঙ্গদৈর্ঘ্য সূত্রটা জাস্ট আমি সূত্রটা বসাই দিচ্ছি, ঠিক আছে। এখন আবার আসো যে গাণিতিক বিশ্লেষণটা আমাকে বের করতে বলছে, কি বের করতে বলছে বলো তো, গাণিতিক বিশ্লেষণটা আমাকে বের করতে বলছে। তাহলে চলো আমরা একটু বের করার চেষ্টা করি যে গাণিতিক কি বিশ্লেষণটা বলছে, যে একটা স্কেলের আংশিক পারিপূর্ণ কুয়া মুখে হাততালি দেওয়ার পর, আচ্ছা এত সেকেন্ড পর দুটি শব্দ শুনতে পারলো। তো
শব্দটির কম্পাঙ্গত এত হার্স, বাতাসে পারে এত এত কথা বলছে। যখন এরকম প্রশ্ন আসবে তুমি কিভাবে সলভ করবা? ঠিক আছে, তুমি কিভাবে সলভ করবা? আসলে এরকম যখন করতে হবে, এরকম ম্যাথ করতে গেলে, সরি আসলে বাইরে থেকে একটু নয়েজ আসতেছে, পাশ থেকে একটু আওয়াজ আসতেছে, একটু জাস্ট তোমরা একটু কম্বাইন করবে এটা। এরকম যে ম্যাথ যখন আসবে তখন প্রথমে হচ্ছে তুমি সবসময় এটা মাথায় রাখবে, সেটা হচ্ছে দূরত্ব বের করতে হবে। কীরকম বের করবে বলতো? দূরত্ব বের করবো, দূরত্ব বের করে তখন তুমি কম্পেয়ার করলে তুমি এটা নিজে বুঝতে পারবা। মনে থাকবে? যখন এরকম যে কীরকম, এই যে কুয়ার গভীরতা রিলেটেড যখন ম্যাথ দেবে তখন বুঝতে পারবে। তুমি যখন একটা কুয়ার গভীরতা বের করতে পারবা, সো এখান থেকে ধরো উপর থেকে তুমি ধরো আওয়াজ দিছো, সো এখান থেকে প্রতিধ্বনি হবে কিনা তখন তুমি নিজেই বুঝতে পারবা। বুঝাতে পারছি যে কুয়ার গভীরতার ক্ষেত্রে তুমি কীভাবে বের করবা গভীরতা বা দূরত্ব বের করবা, ঠিক আছে? তখন ইজিলি তুমি বের করতে পারবা। তো চলো আমরা একটা সলভ করার চেষ্টা করি। এখন প্রথম আমাকে কি বের করতে বলতো? কুয়ার গভীরতা বের করতে হবে। ওকে, তো লিখি যে কুয়ার গভীরতা। এখন কুয়ার গভীরতার জন্য কি লাগবে বলো? কুয়ার গভীরতার জন্য কি লাগবে? ঠিক আছে, আচ্ছা এই রিলেটেড সিকিউ নিয়ে আমাকে আরেকটা ক্লাস নিতে হবে। ওকে, সো আমি এক্সট্রিমলি সরি। আপাতত তোমরা বেসিক যে কথাবার্তা বলছি এটা একটু করে ফেলবা। আমি এখান থেকে 2টা ক্লাস দিতে হবে, ঠিক আছে? আমি তাহলে ক্লাস এখানে শেষ করছি, কারেন্টটা চলে গেছে আসলে।